বাংলাদেশকে নাড়িয়ে দেওয়া শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার পরও শেষ হয়নি এই বহুল আলোচিত ঘটনার আলোচনা। আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি সোহেল এখন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের একটি কন্ডেম সেলে বন্দী। যে ব্যক্তি কয়েক মাস আগেও ছিল ভয়াবহ এক অপরাধের কেন্দ্রবিন্দু, তার বর্তমান জীবন এখন সীমাবদ্ধ কয়েকটি ইট কংক্রিটের দেয়াল, নির্জনতা, কঠোর নিরাপত্তা, নিয়মিত নামাজ এবং আরবি শেখার মধ্যে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. তবে কারা প্রশাসন স্পষ্ট করে বলছে এই পরিবর্তনকে অনুতাপের চূড়ান্ত প্রকাশ হিসাবে দেখার সুযোগ নেই, বরং এটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের কারা জীবনের স্বাভাবিক বাস্তবতারই একটি অংশ। দীর্ঘ একাকিত্ব, অনিশ্চয়তা এবং বিচারিক প্রক্রিয়ার অপেক্ষার মধ্যে কয়েক বন্দী ধর্মীয় কর্মকাণ্ড বা শিক্ষামূলক কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেন। বর্তমানে সোহেল কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের একটি কন্ডেম সেলে রয়েছেন। একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না আক্তারকে রাখা হয়েছে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। দুজনই এখন আদালতের পরবর্তী আইনি প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। কারাসূত্র জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের মানসিক অবস্থা সবসময় অত্যন্ত স্পর্শকাতর থাকে। রায় ঘোষণার পর তারা দীর্ঘ সময় ধরে আপিল, ডেথ রেফারেন্স এবং বিচারিক সিদ্ধান্তের অপেক্ষায় থাকেন। এই দীর্ঘ অনিশ্চয়তা অনেকের মধ্যেই বিষণ্ণতা, মানসিক ভেঙে পড়া কিংবা আত্মহত্যার ঝুঁকি তৈরি করতে পারে। তাই কন্ডেম সেলে থাকা বন্দীদের ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হয়। তাদের আচরণ, শারীরিক অবস্থা, মানসিক পরিবর্তন সবকিছুই নিয়মিত পর্যবেক্ষণ করেন কারা কর্মকর্তারা। সোহেলের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে তার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি আরো বেশি গুরুত্ব পেয়েছে, কারণ রামিসা হত্যা মামলাটি সারা দেশে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিল। সাধারণ মানুষের পাশাপাশি অন্য বন্দীদের মধ্যেও তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া তৈরি হওয়ার আশঙ্কা ছিল। সে কারণেই তাকে শুরু থেকেই আলাদা কন্ডেম সেলে রাখা হয়েছে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী হিসাবে সোহেলকে কাশিমপুরে আনা হয়। মামলাটি আলোচিত হওয়ায় তার নিরাপত্তা এবং অন্য বন্দীদের প্রতিক্রিয়া দুই বিষয়ই বিবেচনায় নেওয়া হয়েছে। এজন্য তাকে একাই একটি কন্ডেম সেলে রাখা হয়েছে। কারা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী কাশিমপুরে আনার পর প্রথম কয়েক সপ্তাহ সোহেলের আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। তিনি প্রায় সারাদিন চুপচাপ থাকতেন। কারারক্ষীরা কথা বললেও অধিকাংশ সময় কোনো উত্তর দিতেন না। কারাগারের নিয়মিত কার্যক্রমেও তার আগ্রহ ছিল না। দিনের বেশিরভাগ সময় তিনি নীরবে সেলের ভেতর বসে থাকতেন। প্রথম দিকে তার মানসিক অবস্থা নিয়েও উদ্বেগ ছিল। কারা প্রশাসনের ভাষ্য অনুযায়ী তিনি দীর্ঘদিন ভয়াবহ মাদকাসক্ত ছিলেন। সেই আসক্তির প্রভাব তার আচরণেও স্পষ্ট ছিল। কখনো অস্বাভাবিক আচরণ করতেন, কখনো সম্পূর্ণ নিশ্চুপ হয়ে যেতেন। এমন পরিস্থিতিতে চিকিৎসক ও কারা কর্মকর্তারা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার আচরণে পরিবর্তন দেখা যায়। ধীরে ধীরে মাদকের প্রভাব থেকে বেরিয়ে আসতে শুরু করেন তিনি। এরপর নিজের অনুরোধেই ধর্মীয় শিক্ষা গ্রহণে আগ্রহ প্রকাশ করেন। কারা কর্তৃপক্ষের অনুমোদনের পর কারাগারে থাকা একজনের মাধ্যমে তাকে আরবি শেখার ব্যবস্থা করা হয়। বর্তমানে তিনি নিয়মিত আরবি শেখেন, পাশাপাশি নামাজ আদায়ের নিয়মও শিখেছেন। কারা প্রশাসনের তথ্য অনুযায়ী বাইরে থাকাকালে ছোটবেলা থেকেই অপরাধ প্রবণ জীবন ও মাদকাসক্তির কারণে তিনি নিয়মিত নামাজ আদায়ের নিয়ম জানতেন না। এখন সেই নিয়ম শিখে 5 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করছেন। কারাগার সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, ধর্মীয় ও শিক্ষামূলক কর্মকাণ্ড বন্দীদের মানসিক ভারসাম্য বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখে। বিশেষ করে যারা দীর্ঘদিন কন্ডেম সেলে থাকেন, তাদের জন্য এমন কর্মকাণ্ড মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে। সেই কারণেই সোহেলকে এসব কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। যদিও তার জীবন এখনো কঠোর নিয়ন্ত্রণের মধ্যেই সীমাবদ্ধ। কন্ডেম সেলের ভেতর একাই থাকেন তিনি। নির্দিষ্ট সময় ছাড়া সেলের বাইরে বের হওয়ার সুযোগ নেই। সম্প্রতি তাকে প্রতিদিন নির্ধারিত সময়ের জন্য করিডোরে কিছুক্ষণ হাঁটার অনুমতি দেওয়া হয়েছে। এই স্বল্প সময়টুকুই তার একমাত্র শারীরিক চলাফেরার সুযোগ।
কারা প্রশাসনের তথ্য অনুযায়ী সম্প্রতি তার নিকট আত্মীয়রা কারাগারে এসে দেখা করেছেন, এমনকি তার শিশু সন্তানও বাবার সঙ্গে সাক্ষাৎ করেছে। দীর্ঘদিন পর এই সাক্ষাৎ তার মানসিক অবস্থায় কিছুটা ইতিবাচক প্রভাব ফেলেছে বলে কর্মকর্তারা ধারণা করছেন। এর আগে গ্রেফতারের পর আদালতের নির্দেশে প্রায় 1.5 মাস সোহেলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল দায়েরের পর নিয়ম অনুযায়ী তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। কেরানীগঞ্জেও তিনি বিশেষ নিরাপত্তার মধ্যেই ছিলেন। কারা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বাংলাদেশের কারাগারের ইতিহাসে এমন বহু দৃষ্টান্ত রয়েছে যেখানে ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা কারাগারে এসে ধর্মীয় অনুশীলনে যুক্ত হয়েছেন। কেউ অপরাধ বোধ থেকে নামাজ পড়েছেন, কেউ কোরআন শিক্ষা নিয়েছেন, কেউ আবার অন্য বন্দীদেরও ধর্মীয় শিক্ষা দিয়েছেন। তবে কারাগারের ভেতরের এই পরিবর্তন সবসময় স্থায়ী হয় না। কেউ মুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরেছেন, আবার কেউ পুনরায় অপরাধের পথেও হেঁটেছেন। তিনি উদাহরণ হিসেবে খুলনার বহুল আলোচিত সিরিয়াল কিলার এরশাদ শিকদারের কথা উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী এরশাদ শিকদারও কারাগারে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। পরে আদালতের রায় অনুযায়ী তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গত 19 মে রাজধানীর মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ফ্ল্যাটটির বাসিন্দা সোহেল শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আটক করা হয় তার স্ত্রী স্বপ্না আক্তারকে। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেলকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।